হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জি। হুগলিতে কে প্রার্থী হবে সে নিয়ে ছিল জল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে গতকালই লকেট চ্যাটার্জির নাম ঘোষণা হয়। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন লকেট। বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তারকা প্রার্থী লকেট চ্যাটার্জি। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর বেশ অনেক দিনের অপেক্ষা। কে প্রার্থী হবেন হুগলিতে তা নিয়ে ছিল জল্পনা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গতকালই লকেট চ্যাটার্জির নাম ঘোষণা হয়। আজ তারকা প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাসের বাঁধ ভাঙে বিজেপি কর্মীদের। বাঁশবেড়িয়া থেকে ফিরে হুগলি জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন লকেট। তিনি বলেন, হুগলি লোকসভা কেন্দ্রে তার জয় 500% নিশ্চিত। 2015 সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বীরভূম সহ গোটা রাজ্য ঘুরেছেন। দল তাকে হুগলিতে মনোনয়ন দিয়েছে। সিঙ্গুর সহ ডানলপ এবং বন্ধ কলকারখানা নিয়ে মানুষের কাছে বলবেন। তৃণমূলের সন্ত্রাসও তার প্রচারে উঠে আসবে। হুগলিতে প্রার্থী না করায় বিজেপি রাজ্য সহ সভাপতি রাজকমল পাঠক পদত্যাগ করেছেন। সেই প্রসঙ্গে লকেট বলেন, আমরা একটা পরিবারের মতো। রাজকমলদার সঙ্গে দাদা বোনের সম্পর্ক, কোনো সমস্যা হবে না। নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেব। খুবই ভালো মনে হচ্ছে। লাস্ট 4 বছর ধরে আমি 15তে বিজেপি জয়েন করেছি, এখন 19। লাস্ট 4-5 বছর ধরে যেভাবে পার্টি যেখানে কাজে লাগিয়েছে, আন্দোলন, বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ, মিছিল, মিটিং, মারপিট, লড়াই, তার সঙ্গে মার খাওয়া, কেস দেওয়া, লড়াই করেছি। নতুন করে চ্যালেঞ্জ হুগলি লোকসভা, এবং খুবই ভালো লাগছে হুগলি লোকসভার হুগলিতে যারা মানুষরা রয়েছেন তাদের সাথে জনসংযোগ করবার জন্য অপেক্ষা করে আছি। মন্দির দিয়ে শুরু করলাম এবং চাই সবার সাথে যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে এবং তাদের কি সমস্যা আছে সেগুলো জানতে, তাদের পাশে থেকে। যে গত 7 বছর ধরে যেভাবে অশুভ শক্তি বাংলাকে গ্রাস করে ফেলেছে, সেই অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তির উদয় করতে চাই হুগলির মানুষের কাছে। এটুকুই বলতে পারি, আজকের পশ্চিমবাংলা, আজ থেকে যে পশ্চিমবাংলার মানুষ, যে সোনার বাংলা, যে সংস্কৃতি, যে আদর্শ, যে ব্যক্তিত্ব, যে আমরা বড় বড় ব্যক্তিত্ব দেখেছি, ঈশ্বর দেখেছি, রামকৃষ্ণ, মা শারদা, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, সবাইকে নিয়ে যে পশ্চিমবাংলা আজকে ডেটে দাঁড়িয়ে, সেই পশ্চিমবাংলায় কিন্তু সবকিছু বিলুপ্ত হওয়ার জায়গায় রয়েছে। তার সাথে সাথে শিল্প, তার সাথে সাথে কৃষি, ধোঁকা দেওয়া হয়েছে মানুষের সঙ্গে। কোনো রকম উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে কোটি কোটি টাকা নয়-ছয় করা হয়েছে, শুধু সাদা নীল রং করা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। পাড়ায় পাড়ায় দেখা যাচ্ছে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে শুট আউট হচ্ছে। আমি জানতে চাই না এটা কোন গোষ্ঠী, কোন রং, কিন্তু কেন মানুষকে এই জায়গায় পৌঁছতে হবে যেখানে যখন সবাই রিভলভার নিয়ে ডাইরেক্ট এসে গুলি করে দিচ্ছে। কোনো হুমকি ধমকি থেকেও তারা বেড়ে গেছে, এবং সোজা গুলি, খুন। রাজনীতিতে উন্নয়নের দরকার। যারা রাজনীতি করতে আসছে শুধুমাত্র উন্নয়ন করতে হবে আর অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা আমি বিশ্বাস করি। বাংলা সবসময় অন্যায়ের প্রতিবাদ করে বাংলা বিদ্রোহ দেখিয়েছে, বাংলা বিপ্লবী ছিল, বাংলাকে বিপ্লবী করে তুলতে। সেই জন্য আমি আজকে হুগলির প্রত্যেকটা মানুষকে বলবো যে আমার লড়াই, আমি প্রার্থী হচ্ছি, এটা আমার লড়াই নয়, এটা হুগলির মানুষের লড়াই। হুগলির প্রত্যেকটা মানুষ হচ্ছে আজকে প্রার্থী, এবং আমাদের যারা কর্মীরা রয়েছে তারা সকলে প্রার্থী। আমি তাদের সাথে সাথ মিলিয়ে পাশে থেকে লড়াই করে হুগলি লোকসভাকে আমাদের আজকে অমিত শাহজি পাঠিয়েছেন, নরেন্দ্র মোদীজি পাঠিয়েছেন, তাদের হাতে তুলে দিতে চাই, এটাই বলতে পারি। সবকিছু দাদা, সবকিছু আছে। শিল্প আছে, কৃষি আছে, মহিলাদের সুরক্ষা আছে। মহিলাদের কোনো সুরক্ষা নেই। আজকে মহিলারা দেখছেন এত মহিলা বেরিয়ে এসছে। আজকে লাস্ট 4 বছরে কোথায় মহিলা ছিল? আজকে ভারতীয় জনতা পার্টিতে কিভাবে মহিলারা বেরিয়ে এসছে, পঞ্চায়েতে সবচেয়ে বেশি মহিলারা আসন পেয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে পরিবর্তন যে 2011-তে হয়েছিল, 2019-এ পরিবর্তন হতে চলেছে। এবং প্রত্যেকটা মহিলার সুরক্ষা, যেভাবে মহিলাদের একের পর এক ধর্ষণ হচ্ছে, যেভাবে অত্যাচার হচ্ছে, এবং একটা মহিলা কেউ বিচার পাচ্ছে না। আমি গিয়ে দেখেছি, কেউ আত্মঘাতী হয়েছে, সুইসাইড করেছে, গায়ে আগুন দিয়েছে, কিন্তু বিচার তারা একবারও পায়নি।
ছিল তাদেরকে সুরক্ষা দেওয়া এবং কৃষকদের সাথে সিঙ্গুর ইতিহাসে একটা জায়গা নিয়ে নিচ্ছে সিঙ্গুর আন্দোলন। এবং যে কৃষকরা এই সিঙ্গুর আন্দোলনে সম্মিলিত হয়ে লড়াইটা করেছিল, আজকে তারা কোথায়? আজকে তাদেরকে সব বসিয়ে দেওয়া হয়েছে। তাপসী মালিক কোথায়? কোথাও নেই। সিঙ্গুরের কৃষকরা কোথায়? কোথাও নেই। শুধু তাদেরকে ব্যবহার করা হয়েছে ভোটে জেতার জন্য। আমরা চাই যে তাদের সম্মান তারা ফিরে পাক, তাদের যে অধিকার তারা ফিরে পাক, সিঙ্গুরের কৃষকরা ফিরে পাক। এবং শিল্প, একের পর এক জুট মিল, একের পর এক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কর্মীরা কর্মহীন হয়ে পড়েছে এবং সেই কর্মীদের মুখে, তাদের পরিবারকে আমরা দুমুঠো হাত তুলে দিতে চাই এবং তারা যেন শান্তিতে, এত বাংলা একটা সুন্দর শান্তিপ্রিয় একটা জায়গা ছিল, সেই বাংলার বেকার যারা রয়েছে, তাদের যারা কর্মহীন হয়ে রয়েছে, তাদেরকে চাকরির জন্য, তাদেরকে কর্মসংস্থানের জন্য যতটুকুনি সম্ভব তাদের জন্য কাজ করা। এবং এটা সারা বাংলায় ভীষণভাবে উজ্জ্বল করে রয়েছে সন্ত্রাস, সন্ত্রাস, সন্ত্রাস। এই সন্ত্রাসের শেষ দেখতে চাই। আপনারা দেখেছেন, আমি আগেরবার ময়ূরেশ্বর থেকে লড়েছিলাম, আমি হেরেছিলাম, কিন্তু 4 বছর ধরে আমি বীরভূম গেছি এবং সারা বাংলা ঘুরেছি। এটা মনে রাখতে হবে, আমি এখানে শুধু ভোটে জেতবার জন্য আসিনি। আমি ভোটে জিতি হারি সেটা পরের কথা, আমি হারলেও এখানে আসবো, হুগলির মানুষের যে সমস্যা আছে তার শেষ দেখে ছাড়বো এবং জিতলেও আমি হুগলির মানুষের পাশে আছি। সুতরাং আমি প্রার্থী হয়েছি 30 দিনের 40 দিনের জন্য আমি প্রচারে এসেছি, এটা ভাবার কোনো কারণ নেই। আন্দোলন, মিছিল, মিটিং, অবস্থান বিক্ষোভ মানুষের জন্য, অন্যায়ের প্রতিবাদের জন্য আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। লড়াই কোনো সংশয় না। আমরা জানি যে সারা বাংলা জুড়ে যেভাবে সন্ত্রাস চলেছে, তৃণমূলের পায়ের তলার মাটি একদম শেষ হয়ে এসছে, কোনো সংশয় নেই। 500 নিশ্চিত এই লোকসভা ভারতীয় জনতা পার্টি দখল করবে, সুতরাং কোনো রকম কোনো সংশয় নেই। তৃণমূলের এখন বলা, আগে বলতো ভারতীয় জনতা পার্টি কটা সিট পাচ্ছে এবারে, এখন সবাই বলে তৃণমূল তাহলে কটা সিট পাচ্ছে, মানে এই জায়গায় নেমে গেছে। ভারতীয় জনতা পার্টি আগামী দিনে অন্তত 25 থেকে 30টা সিট পেয়ে বাংলার বুকে রাজ করবে এবং তৃণমূলের আস্তে আস্তে এই অপশাসন, যে 42-এ 42, এই যে মমতা ব্যানার্জি বলছেন, উনি আতঙ্কে বলছেন। 42-এ 42 না, সংখ্যাটা 42-এ 12 থেকে 15 হতে পারে। আপনারা জেনে রাখুন যে মমতা ব্যানার্জি বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় একটা চোরা স্রোত বইছে এবং সেই চোরা স্রোতের প্রতিফলন ইভিএম মেশিনে সবাই দেখতে পাবে। আচ্ছা, আপনাদের যে সহসভাপতি রাজ্যে, উনি তো প্রত্যাশা করেছিলেন সম্ভবত এখানে প্রার্থী হবেন এবং উনি শোনা যাচ্ছে যেটা যে উনি পদত্যাগ করেছেন দলীয় পদ থেকে। এটা কি মনে হয় যে আপনার কোনো সমস্যা হতে পারে বা হবে? দেখুন, উনি দাদার মতো, রাজকমল দা আমার বড় দাদার মতো। সাময়িক হয়তো একটা মানুষের হতেই পারে, মানুষ চাইতেই পারে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে, সে চাইতেই পারে হুগলি থেকে। কিন্তু এটাই বলবো, আমাদের অমিত শাহজি, আমরা একটা এমন পার্টিতে আছি যেখানে আমাদেরকে যেখানে বলা হয় সেখানে আমরা কাজ করতে প্রস্তুত থাকি মানসিকভাবে। অমিত শাহজি, আজকে অধ্যক্ষজি আমাকে পাঠিয়েছেন হুগলিতে, সুতরাং আমাকে আমার কাজটা করতে হবে এবং আমি জানি দাদার কাছে বোন গেলে বোনকে কখনো উনি ফেরাতে পারেন না। দাদা বোন আমরা একসাথে মিলেমিশে কাজ করবো, এটা কোনো ফ্যাক্টরি না, এটা আমাদের পরিবারের ব্যাপার। আমরা একসাথে আগামী দিন দেখতে পাবেন। এবারে কি আপনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বলে মনে করছেন? সেটা আপনারা বলতে পারেন, আপনারা বলতে পারবেন। আপনার বিরুদ্ধে যে প্রার্থী, তার ইমেজ খুব ভালো, সে 10 বছর ধরে সাংসদ এখানে, তো ন্যাচারালি এটা একটা করে কিভাবে সেটাকে মোকাবিলা করবে? যিনি প্রার্থী আছেন রত্না দেনাথ, ওনাকে আমি শুভেচ্ছা জানাই। উনি আমার অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব এবং উনি 2বারের সাংসদ ছিলেন এবং আমি ওনাকে শুভেচ্ছা জানিয়েই আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে এখানে কাজ করতে নেমেছি। উনি ওনার দিক থেকে চেষ্টা করবেন, আমরা আমাদের দিক থেকে আমাদের কর্মীদের নিয়ে চেষ্টা করব। আমরা জানি যে আগামী দিনে ইমেজের সাথে আর তৃণমূলের কাজের অনেক ফারাক আছে।
অনেক ভালো ভালো মানুষ আছেন, তারা হয়তো ভালো ইমেজ আছে কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে দুর্নীতি, সেই যেসব টাকা পয়সা যেগুলো তাদের এমপি ল্যাডে থাকে, সেই সব টাকাগুলো তাদেরকে খরচ করতে দেওয়া হয় না। সেই জন্য ব্যক্তি রত্নাদিকে আমার কিছু বলার নেই। ওনাকে বলবো উনি ওনার দিক থেকে লড়াই করবেন, আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা লড়াই করব, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব, তৃণমূলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি।